নমস্কার। আমরা মানব সভ্যতার এক ভয়ঙ্কর মুহূর্তের মধ্যে দিয়ে অতিক্রম করছি এখন। তো আমি কিছু কথা এই উদ্দেশ্যে বলে নিতে চাই, ভারত এবং বিশ্বের আঙ্গিকে। প্রথমত, আমাদের কাছে দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে এপিডেমিকটা, এই করোনা ভাইরাস কোভিড-19 যেটা চলছে, এইটা কত সময়ের মধ্যে আমরা সামলে উঠতে পারছি, প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয়ত, এর ইম্প্যাক্টটা কতটা বেশি ম্যাগনিটিউডে পড়ছে পুরো বিশ্বে তথা ভারতবর্ষে। এই দুটো বিষয়ের ওপরই সব কিছু নির্ভর করছে। তো যে এতদিন অবধি যা দেখা গেছে, এটা বহুবার চীন থেকে শুরু করে এশিয়া ট্রাভেল করে, ইউরোপ, তারপরে ইউনাইটেড স্টেটস আমেরিকা ট্রাভেল করেছে। তো এপিসেন্টার, এটা ভরকেন্দ্রটা, এটা বারবার পাল্টাতে থাকছে। প্রথমে ওয়াহান থেকে ইউরোপের বেশ কিছু দেশ, ইটালি, স্পেন, ফ্রান্স হয়ে আপনার এখন যে নতুন এপিসেন্টার, সেটা হচ্ছে আমেরিকা। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন কত পজিটিভ কেস আসছে আর কত মৃত্যু হচ্ছে। তো তুলনামূলকভাবে ভারতে কম বা অনেক পরে শুরু হয়েছে এটা, যেহেতু পুরোটাই ইমিগ্রেন্টসদের ওপর বেস করে হয়েছে। এপিসেন্টার কখনো ভারতবর্ষে শুরু হয়নি এটা। এবার বেশ কিছু প্রশ্ন থেকে যায় যে এর সলিউশন কি হতে পারে। তো বিশ্বে বা তথা ভারতবর্ষে যে স্টেপগুলো নেওয়া হয়েছে, সেটা হচ্ছে লকডাউন। এই লকডাউনটা যত তাড়াতাড়ি আমরা করে ফেলতে পারবো এবং যত সাকসেসফুলি করতে পারবো, যত ডিসিপ্লিন পেতে করতে পারবো, তত বেশি আমাদের লাভ আমরা নিতে পারবো। তো ভারতবর্ষে সৌভাগ্যবশত আমাদের প্রধানমন্ত্রী লকডাউনটা বেশ আগেই শুরু করে দিয়েছে অন্য দেশের তুলনায়। যখন রিপোর্ট হয়েছে আমাদের এখানে 30 জানুয়ারি সম্ভবত প্রথম কেস, তো তারপরে 6-7টা কেস হওয়ার পরেই আমরা মোটামুটি সেই দিকেই এগোচ্ছিলাম। অ্যান্ড 22 তারিখ জনতা কারফিউ, তারপরে 24 তারিখ থেকে টোটাল লকডাউন। তো সেটা আমাদের অনেকটা অ্যাডভান্টেজের জায়গায় রেখেছে। আর লকডাউনের সাথে সাথে 2-3টে জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে নাম্বার অফ টেস্টিং। আমরা কত ফাস্ট, কত বেশি লোকের টেস্ট করতে পারছি, তাহলে আমরা জোনগুলো সেই অনুযায়ী সেগ্রিগেট করতে পারি, কোনটা বেশি এফেক্টেড, কোনটা কম, বা কোনটা এফেক্টেড নয়। সেরকম হয়ে গেলেও আমরা পার্শিয়ালি লকডাউনটা আস্তে আস্তে তুলতে পারি। কারণ লকডাউনের ফলে আমাদের যে একটা অর্থনৈতিক ধাক্কা বা সাইক্রেটিক ধাক্কা, এইসব আরও প্রচুর সমস্যা আছে, সেইগুলো আমরা করতে পারবো। আমরা কেউই বেশি দিন লকডাউন চাই না, কিন্তু লকডাউন করা ছাড়া এই মুহূর্তে এটা থেকে বাঁচার রাস্তা পাওয়া যায়নি। যে এখনো পর্যন্ত সব ট্রায়ালে আছে, ভ্যাকসিনগুলো আসেনি বাজারে। তো স্বাভাবিকভাবেই আমাদের লকডাউনের উপর ভিত্তি করেই চলতে হচ্ছে, যার ফলে আমাদের একটা আমূল পরিবর্তন হয়ে গেছে জীবনে। এবার আমি একটু বিশ্বের আঙ্গিকে কিছু কথা বলতে চাই। প্রথমে অনেক রকম কথা আসছিল। 2-3 দিন আগে ফ্রেঞ্চ নোবেল লরিয়েট, উনি বললেন এটা ম্যানমেড অ্যান্ড এটা চাইনিজ ল্যাব থেকেই লিক হওয়ার সম্ভাবনা বেশি। আমরা হলপ করে বলতে পারি না কি হয়েছে, তবে প্রকৃতি দেখে মনে হচ্ছে যে এটা ম্যানমেড বা ওয়েল ডিজাইনড একটা ভাইরাস। আপনি দেখুন, চীনে শুরু হলো। তো চীনের পর যে বিভিন্ন দেশ যেগুলো ট্রাভেল করলো, যদিও চীনের সংখ্যাটা আমাদের বিশ্বাসযোগ্য নয়, তারা অটোক্রেটিক নেশন, তারা প্রপার তথ্য দেয় না বা দিচ্ছে না, বোঝা যাচ্ছে। তো সেখান থেকে ইউরোপের কি অবস্থা হলো, সেখান থেকে ইউনাইটেড স্টেটস আমেরিকার কি অবস্থা হচ্ছে এখনো, বাকি দেশগুলো সব সেই এতেই আছে। তো এটা কোনোভাবে লিক হয়েছে কি, তারা স্ট্র্যাটেজিক্যালি ছেড়েছে বাজারে, সেটা আমরা জানি না। কিন্তু যাই হোক, এর যে পরিস্থিতি হবে সেটা মারাত্মক। তো আমাদের যে জিনিসটা ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে একটা বড় সাপ্লাই শকের দিকে আমরা এগোচ্ছি অর্থনৈতিকভাবে। সেটা হচ্ছে, ধরুন ইউনাইটেড নেশনসকে ধরেই বলি। ধরুন ইউনাইটেড নেশনে ফরেন ইমিগ্রেন্টস আছে আপনার 6.8% ওয়ার্কফোর্স হচ্ছে পুরোপুরি ইমিগ্রেন্টসদের উপর। তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইভেন 93% লোক একটা ইন্স্যুরেন্স কাভারেজে আছে। তো যখনই এই এফেক্টের সংখ্যা বাড়তে থাকবে, ডেথের সংখ্যা বাড়তে থাকবে,
তো ইউএস গভর্নমেন্টকে কি করতে হবে, নিজের কোষাগার থেকে, নিজের ট্রেজারি থেকে প্রচুর টাকা পয়সা পাবলিক স্পেন্ডিংয়ে করতে হবে, যেটা একটা অর্থনৈতিক চাপ নর্মালি বেড়ে যাবে, প্রত্যেক দেশের ক্ষেত্রেই সেটা হবে। তো ইউএস সেইটার মধ্যে পড়ে আছে। ইভেন চায়না অতটা এফেক্টেড হয়নি। তার আরও একটা বড় কারণ হচ্ছে আপনার 41% জনসংখ্যা চায়নার সেটা রুরাল জায়গায় থাকে, আরবান জায়গায় থাকে না, যেখানে ইমিগ্রেশন কম। তো সেই জায়গাগুলোর জন্য চায়নার থেকে বেশি ইউএসএ ক্ষতি হয়ে গেছে। ওয়্যারেজ আমাদের ভাবতে হবে এর জন্ম, এই যেখান থেকে ছড়িয়েছে এপিসেন্টার ছিল চায়নার ওয়াহান শহর, ওয়াহানের ল্যাব, ঠিক আছে। তো এবার আমরা যদি দেখি আপনার অ্যাফেক্টেডের সংখ্যা, তো আপনার ধরুন আমেরিকায় অলমোস্ট এটা 7-8 লাখ ছাড়িয়ে গেছে। ইভেন মৃত্যুর সংখ্যাটা 50,000 অতিক্রম করে গেছে, যেটা খুব একটা ভয়ঙ্কর বিষয়। অ্যান্ড ইভেন আপনি দেখবেন যদি অ্যাভারেজ করা হয়, তো ইউএসএর প্রত্যেক নাগরিক তারা অ্যাভারেজে একটা লোক 3 বার বাইরে অ্যাবর্ডে ট্রাভেল করে থ্রু ফ্লাইট, ওয়ারেস চায়নায় সেটা হাফ, সংখ্যাটা হচ্ছে 1-এরও কম, হাফ। তো সেই নিরিখে আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে এটা বোঝাই যাচ্ছিল। এবার ধরুন যে যে সেক্টরগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে মেন হচ্ছে ট্যুরিজম, তার সাথে অ্যাসোসিয়েটেড ট্রাভেল, এভিয়েশন, এডুকেশন, এইসব সেক্টরগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যে সেক্টরগুলো বুম হতে পারে সেটা হচ্ছে আপনার ফার্মা, ওষুধ, মেডিসিন, আপনার সাপ্লাই চেন, এসেনশিয়াল কমোডিটিস যেগুলো, সেগুলো বেটার পারফর্ম করতে পারে এই এতে। কিন্তু এবার দেখার কত দিন অবধি, কারণ আমি বারবার প্রথমেই যে দুটো প্রশ্ন বলেছি, কত দিন চলবে অ্যান্ড কি ম্যাগনিচিউডে ক্ষতিগ্রস্ত হবে, এই ম্যাগনিচিউড যত বাড়তে থাকবে আস্তে আস্তে স্টেজগুলো তত ক্রিটিক্যাল হতে থাকবে। একটা সময় ধরুন হেলথ ওয়ার্কার পাওয়া যাবে না, হেলথ ওয়ার্কাররা এফেক্টেড হবে, ডাক্তাররা এফেক্টেড হবে, পুরো সাপ্লাই চেনটা ডিসরাপ্ট হবে। সেটা কিন্তু যে কোনো দেশের ভেঙে পড়ার পক্ষে যথেষ্ট। এবার আমি আসি ভারতের কিছু নিরিখে। ভারতের নিরিখে এটা বলতে গেলে বেশ কিছু ভালো দিক আছে আমাদের। সেই ভালো দিকটা হলো, প্রথম হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী খুব আর্লি লকডাউনটা শুরু করে দিতে পেরেছে। আমরা আর্লি লকডাউনে চলে গেছি, যেখানে ট্রান্সমিট হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটিটা কম। যত ভালোভাবে আমরা এই লকডাউনটা পালন করব তত তাড়াতাড়ি আমরা রেজাল্ট পাবো। দ্বিতীয়ত হচ্ছে পার্শিয়াল লকডাউন। পার্শিয়াল লকডাউন ইন দ্য সেন্স, ধরুন আমাদের কমপ্লিট লকডাউন হয়নি, আমরা সেটা করা সম্ভব না। সেটা ধরুন আমরা এসেনশিয়াল গুডসগুলো এখনো পর্যন্ত পাচ্ছি, বা যে মেডিসিন বা এসেনশিয়াল যে সার্ভিসগুলো সেগুলো আমরা অ্যাভেল করতে পারছি। 3 হচ্ছে আমাদের অ্যাগ্রো বেসড ইকোনমি, এগ্রিকালচার বেসড ইকোনমি, আমাদের সার্ভিস বেসড ইকোনমি না, যার ফলে আমাদের চাষবাসে যাওয়া এখনো চালু আছে, চাষবাস প্রক্রিয়াকরণ সেই কাজগুলো চলতে পারবে। বা আমরা বলতে পারি পোস্ট এই এপিডেমিক আমাদের বিশেষ একটা অসুবিধে নাও হতে পারে, বিকজ আমরা অ্যাগ্রো বেসড, আমরা সেলফ সাফিসিয়েন্ট এগ্রিকালচারে। আপনার পরের চতুর্থ পয়েন্ট হচ্ছে, আপনি 5টা স্টেট অলরেডি করোনা মুক্ত হয়ে গেছে। আপনার গোয়া, মণিপুর, সিকিমে অ্যাফেক্টেডই হয়নি। তো যার ফলে ত্রিপুরা ডিক্লেয়ার করেছে রিসেন্টলি। তো ছোটো ছোটো স্টেটগুলো অলরেডি করোনা ফ্রি হয়ে গেছে। তো আমরা এগুলোই লকডাউন খোলার কথা ভাবতে পারি, বা ইকোনমি নর্মালাইজ করার কথা ভাবতে পারি। আর 5th হচ্ছে গভর্নমেন্ট যেভাবে লাস্ট 1 মাস স্টিমুলাস প্যাকেজগুলো নিচ্ছে ফ্রম ভেরিয়াস ইনস্টিটিউশনস লাইক আরবিআই অ্যান্ড আদার গভর্নমেন্ট ইনস্টিটিউশনস, সেখান থেকে এখনো পর্যন্ত যা দেখা গেছে গভর্নমেন্ট সুন্দরভাবে এটাকে হ্যান্ডেল করছে। প্রত্যেক পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে চাল পাঠানো আর ডাল পাঠানো, বিভিন্ন গুরুত্বপূর্ণ এসেনশিয়াল সামগ্রীগুলো পাঠিয়ে দেওয়া। তো এই সাপ্লাই চেনটা গভর্নমেন্ট খুব ভালোভাবে পারফর্ম করছে ভারতবর্ষের মতো দেশে। আর যত আমরা আস্তে আস্তে, প্রচুর ডিস্ট্রিক্ট আছে, লাস্ট 3 দিন না 4 দিনে দেখলাম, যেটা মেডিকেল বুলেটিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাবলিশ করছে ডেলি, সেখানে 78টা ডিস্ট্রিক্ট আছে যারা লাস্ট 4 দিনে কোনো পজিটিভ কেস পায়নি। তো আমরা সেইগুলোও পার্শিয়াল লকডাউন খোলার দিকে যেতে পারি, যেটা আমাদের খুব ভালো রাস্তার দিকে একটা নিয়ে যেতে পারে, আমাদের গ্রোথের জন্য হতে পারে। এখন গভর্নমেন্ট দেখলাম 46,038 কোটি টাকা বরাদ্দ করেছে এপ্রিল মাসে বিভিন্ন রাজ্যগুলির ক্ষেত্রে, বিকজ তাদের যা রেভিনিউ কালেকশন হয় তার উপর ভিত্তি করে ফিনান্স কমিশন দিয়ে এই টাকাটা বন্টন হয়।
এই মাসে প্রচুর ছাড় দিয়েছে ট্যাক্স কালেকশন, রেভিনিউ কালেকশনে, তা সত্ত্বেও 46,038 কোটি টাকা ভারত সরকার বন্টন করেছে বিভিন্ন রাজ্যে। আমাদের পশ্চিমবাংলায় 3 নম্বর স্টেট, 3 নম্বর রাজ্য যারা সব থেকে বেশি ফান্ড পেয়েছে। মহারাষ্ট্র আছে, বিভিন্ন দেশ আছে তার মধ্যে আছে, বিভিন্ন রাজ্য আছে। তো গভর্নমেন্ট কিছু অ্যাকশন নিয়েছে প্রথম থেকেই, যে প্রথম লকডাউনটা করতে পেরেছে, বা আমাদের যে ভারত সরকার কতটা সঠিক পদক্ষেপ নিয়েছে আমরা দেখতে পারি। প্রথম 8 জানুয়ারি মাসের 8 তারিখ মিটিং হয়েছে এক্সপার্টদের। 17ই জানুয়ারি স্ক্রিনিং শুরু হয়েছে যারা চায়না থেকে আসছে। 25 তারিখ আবার প্রধানমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি উনি এক্সপার্টদের নিয়ে মিটিং করেছেন। 30th জানুয়ারি মানে যখন প্রথম কেস ডিরেক্ট হয় ভারতবর্ষে, তার অনেক আগেই আমরা এই পদক্ষেপগুলো নিতে সক্ষম হয়েছি। এবং 3rd মার্চ, যখন 3রা মার্চ ইউনিভার্সাল স্ক্রিনিং শুরু হয়ে যায়, যে যেখান থেকেই আসুক বিদেশে স্ক্রিনিংটা, থার্মাল স্ক্রিনিং শুরু হয়ে যায়। যার ফলে দেখবেন বিশেষ কিছু গবেষণাপত্র বেরিয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা করেছে স্ট্রিনজেন্সি ইন্ডেক্স, সেই স্ট্রিনজেন্সি ইন্ডেক্সে ইন্ডিয়া 100 স্কোর করেছে। যার ফলে মানে ইভেন আমরা ইটালি, স্পেন, ইউএস, ইউকে, জার্মানি সবার আগে এই পদক্ষেপগুলো নিতে পেরেছি। আমরা স্ট্রিনজেন্টলি এটা ফলো করতে পারছি, সেটা একটা খুব ভালো দিক। ইভেন আপনার এটা অক্সফোর্ডের গবেষণা বলছে। আচ্ছা, আমাদের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী গ্লোবাল লিডারদের মধ্যে একদম সর্বোচ্চ স্থানে পেয়েছে। কেন? কোভিড-19 ফাইট করার জন্য ওনার যে খুব তাড়াতাড়ি বিচক্ষণতা, এবং উনি কত তাড়াতাড়ি সিচুয়েশনটা অ্যাসেস করতে পেরেছেন। ওয়ারেজ আমরা লকডাউনে চলে গেছি 24 থেকে কন্টিনিউয়াস, এখন আমরা লকডাউনে আছি। তো ইভেন নাম্বার অফ কেসেস দেখবেন যত পজিটিভ পাওয়া গেছে, আর লকডাউনের যে স্টার্টিং পয়েন্ট সেটা যে কোনো উন্নত দেশের থেকে আমরা অনেক আগে সেটা ফলো করতে পেরেছি। আচ্ছা, আপনার দেখবেন একটা বিতর্ক উঠছিল যে একটা নতুন ফান্ড করেছে প্রধান, পিএম কেয়ার ফান্ড। সেটা হচ্ছে আগে যে ফান্ডটা ছিল আমাদের পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড, পিএমএনআরএফ, এখন সেটার বদলে বলছে কোভিড-19কে ফাইট করার জন্য আমাদের পিএম কেয়ার ফান্ড দরকার। তো এর কিছু টেকনিক্যালিটিস বলে দেওয়া দরকার, এটা কেন দরকার। সেটা হচ্ছে আপনারা দেখবেন যে পিএম এনআরএফ ফান্ডটা ছিল আগের, যেটা জওহরলাল নেহরুর সময় থেকে হয়েছে, ইভেন কনস্টিটিউশনের আগেই ওই ফান্ড শুরু হয়ে গেছিল 1948-এর আগে। তো সেখানে অ্যাবসলিউট কন্ট্রোলটা থাকতো প্রধানমন্ত্রীর দপ্তরে, প্রাইম মিনিস্টার্স অফিসে। কিন্তু এখানে দেখবেন পিএম কেয়ার ফান্ড যেটা, সেটা ডিসেন্ট্রালাইজ করা অ্যামং দ্য স্টেটস অ্যান্ড আদার গভর্নমেন্ট অ্যান্ড ইন্টারগভর্নমেন্টাল ইনস্টিটিউশনস। সেখানে বিভিন্ন এক্সপার্ট রিক্রুট করতে পারবেন। সেই ফান্ডে ছিল যে কংগ্রেস প্রেসিডেন্ট থাকবে সেই সময়, সে ডিফ্যাক্টো মেম্বার হবে তাই ফান্ডে, সে বিরোধী থাকুক বা সে শাসন নেতেই থাকুক। তো সেটা একটা ইটসেলফ ডিসক্রিমিনেটরি। তো সেইগুলোকে অতিক্রম করে তো এক্সপার্ট দিয়ে আমরা যে হ্যান্ডেল করতে পারি সিচুয়েশনটা, তার জন্য যে ডিসেন্ট্রালাইজড ফর্মে ফান্ড অ্যালোকেশন, সেটা পিএম কেয়ার ফান্ডেই গেছে। অ্যান্ড এর সাংবিধানিক দিক হলো, অনেকে লয়াররা পিটিশন ফাইল করেছিল, সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, কারণ এটা আর্টিকেল 266 আর 267-এর মধ্যে পড়ে না। এটা কোনো গভর্নমেন্ট রেভিনিউ কালেকশন করছে না, এটা একটা পার্টিকুলার ডিজাস্টারের জন্য এটা ক্রিয়েট করা হয়েছে। অ্যান্ড আমাদের প্রিন্সিপাল ইকোনমিক অ্যাডভাইজার সঞ্জীব সান্যাল উনি খুব ভালো বলেছেন। উনি বলেছেন উনি আশায় করেছেন যে সিগনিফিকেন্ট পার্ট অফ দ্য ইকোনমি উইল বি ফাংশনিং বাই May 3rd মে থেকে আমাদের সিগনিফিকেন্ট পার্ট অর্থনীতির সেটা ফাংশন করতে শুরু করে দেবে। সিগনিফিকেন্ট পার্ট, সাবস্টেন্সিয়াল পার্ট, সেটা একটা আমাদের দিকে একটা ভালো লক্ষণ, প্রোভাইডেড আমরা ঠিকভাবে লকডাউনটা মেনে চলছি। আচ্ছা, এবারে আপনাদের কিছু বলে দিই। বিদেশে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠাচ্ছি, HCQ। তো সেটা বিভিন্ন দেশ থেকে অর্ডারও এসছে যে এটা একটা আমরা প্রিভেন্টিভ মেজার হিসেবে নিতে পারি। তো ইউএসের মতো দেশ, ইউকের মতো দেশ অ্যান্ড আদার ডেভেলপড নেশন, ইটালি, স্পেন অ্যান্ড সো অন, প্রত্যেকে ডিমান্ড করছে ভারতের থেকে যে আমাদের এই ওষুধটা দিতে হবে। ভারত এটার বেশ বড় ম্যানুফ্যাকচারার একটা। তো
তো এর ফলে আমাদের 3-4টে বড় সুবিধে হবে এই ওষুধের যে কনসাইনমেন্টটা দেওয়ার ফলে। প্রথমত হচ্ছে আপনার ফার্মা ইন্ডাস্ট্রিকে বুস্ট করা যাবে। যে অর্থনৈতিক ধাক্কাটা আমরা ফেস করছি সেটা অনেকটা হলেও সলিউশন আসবে, কারণ ওষুধ বেচলে আমাদের হাতে ফরেন এক্সচেঞ্জ আসবে, টাকা পয়সা আসবে। দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিয়া একটা লিডিং পজিশনে থাকবে ডিপ্লোম্যাটিক্যালি ওয়ার্ল্ডে, যে ইন্ডিয়া একমাত্র দেশ যারা এই সময়ে বিভিন্ন দেশকে সাহায্য করছেন। তৃতীয়ত দেখবেন ইন্ডিয়া যেসব মেডিকেল ইকুইপমেন্ট দরকার সহজে ইম্পোর্ট করতে পারবে কম্পেয়ার টু আদার নেশন। ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন ইউএসএ গবেষণায় কোনো একটা ভ্যাকসিন তৈরি করে ফেললো এবং তাদের ম্যানুফ্যাকচারিং যে ক্যাপাসিটি সেটা লিমিটেড। এবার ভারত অ্যাপ্রোচ করলো যে ইমিডিয়েট আমার এই ভ্যাকসিনটার এত কনসাইনমেন্ট চাই, সাথে সাথে অন্য একটা দেশ অ্যাপ্রোচ করলো। ইউএস প্রথম ভারতকে দেবে, কারণ ভারত তার খারাপ সময় তার পাশে দাঁড়িয়েছে, এটাই ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি। তো সেটার ক্ষেত্রেও ভারত একটা অ্যাডভান্টেজের জায়গায় চলে গেল। ফোর্থলি, ইন্ডিয়ান ওয়ার্কার যারা আছে, প্রচুর লেবারার আছে যারা মিডল ইস্টে চাকরি করেন এবং ইউরোপ বা আমেরিকার বহু দেশে আছেন। তাদের যে রিহ্যাবিলিটেশন হবে বা তারা কিভাবে থাকবে সেখানে, তারা এসেনশিয়াল আইটেমগুলো পাবে কি না, সেই ডিপ্লোমেসিতেও আমরা এগিয়ে গেলাম। সেখানে ভারত সরকারের নিজস্ব একটা সে থাকবে, একটা বক্তব্য থাকবে যে আমরা আপনাদের এইভাবে হেল্প করেছি, আপনারা প্লিজ আমাদের এই লেবারারগুলো বা যে নাগরিকগুলো আছে আপনার দেশে কাজ করে তাদের ব্যবস্থা করুন। সেই জায়গায় আমরা অ্যাডভান্টেজ পজিশনে থাকব। এই বেশ কিছু দিকগুলো আমাদের দেখতে হবে। দ্বিতীয়ত, এবার একটু আমরা রাজনীতির আঙিনায় দেখি জিনিসটাকে। কিছু বিরোধী আছে সব কিছু নিয়ে মক করে, যেরকম বহু বিরোধী দল করেছে এই সময়, সেটা আকাঙ্ক্ষিত নয় কিন্তু তাও করেছে। এই অক্সিক্লোরোকুইন নিয়েও করেছে, এইচসিকিউ নিয়েও, ট্যাবলেট নিয়েও করেছে, তারপরে ধরুন লকডাউন নিয়ে করে যাচ্ছে। অ্যান্ড বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস রটাচ্ছে, কখনো মিথ্যা কখনো অর্ধসত্যি, এইভাবে চলছে জিনিসটা। কারণ একটা জিনিস দেখুন, ভারতবর্ষ স্বাধীনতা উত্তর যে অর্থনীতি ছিল মিশ্র বলা হয়, কিন্তু সেটা প্রধানত সমাজতান্ত্রিকের দিকেই ছিল। তো ইন্দিরা গান্ধী ক্ষমতা আসার পর 1967 সালের পর থেকে আরও বেশি সোশ্যালিস্ট সমাজতান্ত্রিকের দিকে আমরা এগিয়েছি, যার ফলপ্রসূ দেখবেন আমরা 89 সাল অ্যান্ড 80-র দশকের শেষের দিক থেকে আস্তে আস্তে ব্যাংকরাপ্ট হতে শুরু করেছি, আমাদের অর্থনীতি ভেঙে পড়তে শুরু করেছে। 1991 সালে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনের ফলে কিছুটা হলেও আমরা মুভ করতে পেরেছি পজিটিভ দিকে। এবার সেই মুভমেন্টটা আমাদের কন্টিনিউটি রাখতে গেলে আমাদের গভর্নমেন্টকে পজিটিভ কিছু মেজার বা পলিসি নিতে হবে। কিন্তু প্রত্যেকবার যখন গভর্নমেন্ট ভালো কোনো পলিসি নিতে যায়, বা ধরুন প্রাইম মিনিস্টার বাইরে কোনো কনসাইনমেন্ট সই করতে গেল, এখান থেকে একটা আওয়াজ ওঠে প্রাইম মিনিস্টার ঘুরে বেড়াচ্ছে প্লেনে, ব্যবসায়ীদের সাথে মিটিং করছে, এখানে লোক খেতে পাচ্ছে না। তা প্রধানমন্ত্রী যদি ব্যবসায়ীদের সাথে মিটিং করে ব্যবসায়ী না আনবে, ব্যবসা না আনবে দেশে, তাহলে লোকগুলো খেতে কিভাবে পাবে? এই সহজ সরল জিনিসটাকে বুঝতে দেয় না, প্রথম। দ্বিতীয়ত দেখবেন যেখানে যেখানে বিশেষ করে কমিউনিস্ট আমি পলিটিক্যাল পার্টি হিসেবে বলছি না, এটা একটা মাইন্ডসেট বা এটা একটা আইডিওলজি। অনেক লোকজন আছেন যারা হয়তো কমিউনিস্ট পার্টিকে ভোট দেন না, কিন্তু তাদের মননে বা মাইন্ডসেটে সেই কমিউনিজম ব্যাপারটা ঢুকে গেছে, তারা প্রতিবাদ করার ভাষা সেই কমিউনিজম দিয়ে খুঁজে নেন। তার ক্ষতিটা আমি আপনাদের বলছি। ধরুন দেখবেন ইউরোপেও কমিউনিজম তখনই ফ্লোরিশ করেছিল যখন সেখানে প্রচণ্ড সমস্যা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, একটা টার্বুলেন্ট ফেজ চলছে। এটা সহজভাবে যারা পীড়িত বা যারা শোষিত তাদেরকে পাইয়ে দেওয়ার কথা বলে, খুব সহজ টেকনিকে, যার ফলে যখন কোনো ডিজাস্টার হয়, কোনো এপিডেমিক হয়, তারা ফ্লারিশ করে। কেন ফ্লারিশ করে? তার প্রধান কারণ হচ্ছে তারা এটা লোককে সহজে বুঝিয়ে দেয় যে এটা আমরা তোমাদের জন্য লড়াই করছি, তোমাদের এই দেবে ওই দেবে সেই দেবে। অ্যান্ড গভর্নমেন্ট যদি নিজে প্রফিট না করে সে ওয়েলফেয়ার করবে কিভাবে? এই সহজ সত্যটুকু বোঝায় না যে গভর্নমেন্টকে তখনই ওয়েলফেয়ার করা সম্ভব যখন গভর্নমেন্ট নিজে প্রফিট করার জায়গায় থাকবে, আদারওয়াইজ কার পয়সা দিয়ে গভর্নমেন্ট ওয়েলফেয়ারটা করবে? এই সহজ সত্যটা বোঝায় না। কিন্তু এই কমিউনিজম বা সোশ্যালিজমের পথ যারা অবলম্বন করেছে সেই দেশই সামনে গিয়ে হোঁচট খেয়ে পড়েছে অর্থনৈতিকভাবে। অ্যান্ড এই
কমিউনিস্ট মেন্টালিটি বা মাইন্ডসেটের লোকগুলো এরা চায় হচ্ছে স্টেট ক্যাপিটালিজম হবে। মানুষের যে স্বাধীনতা, মানুষের ধরুন এক্সচেঞ্জ করার স্বাধীনতা, ব্যবসা করার স্বাধীনতা, ভোগ করার স্বাধীনতা, মানুষের বাঁচার স্বাধীনতা, সবেতে হস্তক্ষেপ হবে। সেটা যার জন্য বারবার দেখবেন অনেক রাজ্যে আমাদের লেবারগুলোর কিছু সমস্যা হচ্ছে, তারা প্যানিক হয়ে বাড়ি চলে আসতে চাইছিলেন, অ্যান্ড কিছু কিছু বর্ডার সিল করার ফলে তারা সেখানে বসে গেছেন। সেইগুলোকে নিয়ে পর্যন্ত রাজনীতি শুরু করেছে, তার সলিউশন বলছে না, শুধু তাদের ছবি দিয়ে বলছে এনাদের দেখছে না রাজ্য রাষ্ট্র, এই প্রধানমন্ত্রী এই বলছে, প্রধানমন্ত্রী এই বলছে। এইগুলো কাম্য না। এইগুলো একটা গভর্নমেন্টের ওপর, একটা সরকারের ওপর চাপ তৈরি করা যাতে সে ভুল পলিসি নেয় আগামী দিনে, অ্যান্ড যেটা দেশকে আরও অনেক পিছনে নিয়ে চলে যাবে। যেখান থেকে আমরা বেরিয়ে এসেছি আবার সেখানে আমাদের ফিরে নিয়ে চলে যাবে। তো এইসব ন্যারেটিভগুলোকে আমাদের বোঝা উচিত, অ্যান্ড বুঝে সঠিক সলিউশনগুলো করা উচিত যে এই ন্যারেটিভগুলো কত ডেঞ্জারাস। আমরা যে সারাক্ষণ লোককে খেতে দেওয়ার কথা বলছি, ডেফিনেটলি দিতে হবে, কিন্তু গভর্নমেন্ট দেবে গভর্নমেন্ট যখন না সে প্রফিট করার জায়গায় থাকবে। কিন্তু HCQ ট্যাবলেট যখন গভর্নমেন্ট এক্সপোর্ট করছে বিদেশে, তখন আবার এদের সমস্যা। তার মানে প্রফিট করবে না কিন্তু লোককে দিয়ে যাবে। এইভাবে কি হবে? দেশটা ব্যাংকরাপসির দিকে চলে যাবে। সেই জিনিসগুলো খুব মুশকিল। ইভেন এই সোশ্যালিজম আমাদের দেশ দেখেছে 50 বছর, 60 বছর, 65 বছর আমরা সোশ্যালিজম ফেস করেছি। ইভেন গ্লোবালাইজেশনের পরেও কংগ্রেস গভর্নমেন্ট প্রচুর সোশ্যালিস্ট মেজার নিয়েছে, যেগুলো অর্থনীতির পক্ষে ক্ষতি হয়েছে। পরের বিচার্য বিষয়, পরে একদিন এ নিয়ে বলা যাবে। আমি বলতে চাইছি এই প্যান্ডেমিক থেকে আমরা যত তাড়াতাড়ি বেরোতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের নেশন স্ট্রেনদেন হবে। ইভেন এইখানে ভারতবর্ষের কাছে একটা ভালো সুযোগ, যেখানে গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার, অ্যান্ড ভারতবর্ষ এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই দিকেই মুভ করছে। তার 2-3টে এক্সাম্পল দিয়ে দিই আপনাকে। একটা তো ট্যাবলেটের কথা বললাম, ট্যাবলেট ডিপ্লোমেসি, যেটা বিদেশকে আমরা বিক্রি করছি সক্ষমভাবে। ইভেন চায়নায় যে ম্যানুফ্যাকচারিং বেল্টগুলো ছিল বিভিন্ন দেশের, ইউরোপিয়ান, কোরিয়ান বা জাপানের, তারা সবাই ইন্ডিয়ায় শিফট হওয়ার কথা ভাবছে এই এপিডেমিকের ফলে। কারণ এর মেন কালপ্রিট হয়ে থাকে চায়না। যদি ওরা ইচ্ছাকৃতও নাও করে থাকে, তাও এটা ম্যানমেড, ওদের থেকে লিক করেছে, অ্যান্ড ওরা সেই ইনফরমেশন ডিসক্লোজ করেনি, চেপেছে, সেটাও একটা ক্রাইম। ইভেন হুয়ের ক্ষেত্রে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও বহু পরে লোককে জানিয়েছে। ডিসেম্বরের শেষে চায়না বলেছে, হু বলেছে যে হিউম্যান টু হিউম্যান এটা কন্টামিনেট করে না, কিন্তু পরে আমরা কি দেখেছি, কন্টামিনেশনটা চূড়ান্ত মাত্রায় হয়, অ্যান্ড যার ফলগুলো আমরা আজকে ভোগ করছি। তো বহু তথ্য চেপেছে, এটা আমি একটা এক্সাম্পল দিলাম। তো চাইনিজরা আর বিশ্বাসযোগ্য না, আগেও ছিল না, এখন আবার পুরো বিশ্ব আরেকবার দেখে নিল। তো খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে দেখলো। তো তার ফলে ইন্ডিয়ায় একটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ইনফ্লো বাড়বে, যার ফলে ইন্ডিয়ার ফরেন এক্সচেঞ্জ রেট স্ট্রঙ্গার হবে, ইন্ডিয়ান কারেন্সি স্ট্রঙ্গার হবে, ইন্ডিয়ার এমপ্লয়মেন্ট বাড়বে, ইন্ডিয়ান ইকোনমি ওভারঅল স্ট্রেনদেন হবে। সেই জায়গাগুলো আমাদের সুচারুরূপে ইনক্যাশ করতে হবে, আদারওয়াইজ আমরা সেই আবার পিছনের সারিতেই পড়ে থাকবো, যেটা খুব দরকার আমাদের এগিয়ে যাওয়াটা। তো এই ইভেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু বলে নিই, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতিটা আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। কারণ কি, যে তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি বা টিভিতে আসছে, সেগুলো সবসময় আমাদের বিশ্বাসযোগ্যতা মনে হচ্ছে না। কারণ প্রথম 5 দিন ধরুন যা রেট, বা প্রথম 10 দিন যা রেট, এই লাস্ট 10 দিনে আবার রেটটা জাস্ট জাম্প করে গেলে, এটা ভারতের কোনো স্টেটে হয়নি। একটা গ্র্যাজুয়াল গ্রোথ হতে পারে, আদারওয়াইজ সাডেন জাম্প, এটা কিন্তু খুব খারাপ ইন্ডিকেশন। তাতে এটাও ধরে নেওয়া যেতে পারে যে কোনোভাবে সঠিক তথ্যটা আমাদের কাছে আসছে না, সে যে কোনোভাবেই হোক, যেটা কিন্তু এই প্যান্ডেমিকটাকে কমব্যাট করার জন্য আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয়ত, আমাদের পশ্চিমবঙ্গে কিছু দেখতে পাচ্ছি হেলথ ওয়ার্কার, ডক্টর, এরা এফেক্টেড হচ্ছে। এটা খুব বাজে সাইন একটা। বাইরের স্টেটেও কিছু হয়েছে, তার মানে প্রপার যে ইকুইপমেন্ট বা তারা কি নিয়ে যাচ্ছে না, বা সেটা যদি নিয়ে যায় তাহলে কন্টামিনেশনটা এত ফাস্ট কি করে হচ্ছে, এটা একটা সমস্যা। কারণ যতদিন না আমরা এই তাড়াতাড়ি এই প্যান্ডেমিক থেকে বেরোতে পারবো, তত কিন্তু আমাদের মুশকিল। কারণ তত বেশি আমরা পিছিয়ে, ধরুন বাইরের স্টেটগুলো লকডাউন তুলে দিল, আমাদের পশ্চিমবাংলা আরও 3 মাস এক্সটেন্ড করলো, তখন ভাবুন হালটা কী হবে পশ্চিমবাংলা আমাদের। লকডাউন তো একটা প্যাথেটিক সিচুয়েশন, সেটা আমরা সাইকিয়াট্রিক্যালি বুঝতে পারছি, সাথে সাথে অর্থনৈতিক ক্ষতি,
সাথে সাথে আমাদের কোনো ইন্ডাস্ট্রি নেই। ধরুন এর খোলার পরে এটা যখন কোম্পানিগুলো এফডিআইগুলো শিফট করবে চায়না থেকে ইন্ডিয়ায়, প্রত্যেক স্টেটের কাছে একটা অপরচুনিটি থাকবে সেই ইন্ডাস্ট্রিগুলোকে অ্যাট্রাক্ট করার। আমাদের পশ্চিমবঙ্গ সেইখানে কিভাবে রেসপন্ড করবে, এটা বড় প্রশ্ন। কারণ আমাদের জীবন বা এ তো শেষ না। একটা কথা বন্ধুর সাথে বলছিলাম, আমরা ভারতবর্ষ হিসাবে এতদিনের সভ্যতা এখনও আমরা কন্টিনিউ করে যাচ্ছি কিভাবে? এত এপিডেমিক এসছে, এত প্যান্ডেমিক হয়েছে, আমরা এতদিন কলোনিতে ছিলাম, এতদিন স্লেভ রুলে ছিলাম, একদম বছরের পর বছর, হাজার বছরের মতো, তারপরেও আমরা যে বেঁচে আছি, আমাদের সভ্যতা যে কন্টিনিউশন করছে, আমাদের আলাদা জীবনী শক্তি আছে। তো এই জীবনী শক্তি দিয়ে আমরা এই প্যান্ডেমিককেও কমব্যাট করে ফেলতে পারবো। সাথে সাথে তো অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি অ্যান্ড সব কিছু আছে, যেটা আমাদের পক্ষেই আছে এখনো অবধি। কিন্তু তাতে যদি কিছু ল্যাপস দেখা দেয়, কিছু ক্ষতি হয়ে যায়, সেটা তো অপূরণীয় হবে, আরও আমাদের 100 বছর পিছিয়ে দেবে। তো সেটা আমাদের কারোরই কাম্য না। তো সেই জন্য পশ্চিমবাংলা যত তাড়াতাড়ি এই জিনিসগুলো ক্লিয়ার করবে, পশ্চিমবঙ্গ সরকার বা আপনার এই জিনিসগুলো ক্ল্যারিটি আসবে, তত ফাস্ট আমরা এটা থেকে বেরোতে পারবো। আমরা বহুদিন স্কুল কলেজ বন্ধ, বাচ্চারা পড়তে পারেনি, তাদের সেমেস্টার আছে, একটা মানসিক চাপ আছে, চিন্তা আছে, তাদের কোর্সের একটা টেনিয়ার আছে, প্রপার গ্র্যাজুয়েশন 3 বছরের জায়গায় 4 বছর হয়ে যেতে পারে সম্ভাবনা আছে। এইগুলো মানসিক একটা ভিত তৈরি করে। তো সেগুলো থেকে বেরোতেও আমাদের এই পার্টগুলো খুব এসেনশিয়াল। তো আমি বিভিন্ন সময় আবার বিভিন্ন বিষয় নিয়ে হয়তো আপনাদের কাছে আসবো। এইটুকুই বলার ছিল। রাজনীতি হতে পারে, কিন্তু তা বলে এরকম নোংরা ব্ল্যাকমেলিংটা ঠিক না। হ্যাঁ, আমাদের রাজনীতি মানে বিরোধীরা বলবে, অবশ্যই বলবে, কিন্তু তারা তো একটা পথ বা সলিউশন দেখাবে। সেটা না দেখিয়ে শুধু অভিযোগ, আর অভিযোগগুলো বেসলেস। সেটা পরে বোঝা যাচ্ছে, 2-3টে নিউজ ডিক্লেয়ার করার পরেই বোঝা যাচ্ছে কতটা সেটা মিথ্যে ছিল অভিযোগটাই। এই জিনিসগুলো এই সময় কাম্য না। পুরো দেশ লড়াই করছে, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। বিভিন্ন স্টেট আছে, আমাদের পশ্চিমবঙ্গ একটা তার পার্ট। তো কোনো একটা স্টেটের যদি বড় ক্ষতি হয়ে যায়, দেশটা ভালো করে চলতে পারে না। তো বডি পার্টসের মতো আমার হাত যদি একটা ভালো কাজ না করে, আমার ওভারঅল শরীরে একটা অস্বস্তি থাকবে। তো সেইভাবে প্রত্যেক স্টেটকে নিয়ে কম্প্রিহেন্সিভলি আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা করছে, অ্যান্ড তাতে আমাদের প্রত্যেকের সহযোগিতা করা উচিত। অ্যান্ড এর থেকে ভারত একটা স্ট্র্যাটেজিক্যালি অ্যাডভান্টেজের জায়গায় থাকবে। যে বিষয়গুলো হালকা হালকা বললাম আমি, তার সাথে একটা জিনিস মিস করে গেছি। আমি বলেছি তেলের দামটা ইন্টারন্যাশনাল মার্কেটে ফল করেছে। তার দুটো দিক আছে, একটা ভালো দিক, একটা ভালো দিক না। ভালো দিকটা হচ্ছে এই যে ভারতের মতো দেশ অনেক অয়েল স্টক করে নিতে পারবে কম পয়সা পেমেন্টে, তাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট যেটা আছে ভারত সরকারের, সেটা কমবে। দ্বিতীয়ত হচ্ছে ভালো দিক হচ্ছে আপনার ভারত সরকার যে তেলের স্টকটা বাড়িয়ে নিতে পারছে, সেটা আগামী দিনে তার তেলের দাম নিয়ে। আর তৃতীয় দিক হচ্ছে আপনার তেলের ওপর ট্যাক্স বা ডিউটি বসাতে পারবে সরকার, যার ফলে কী হবে, দামটা কমে গেলে যার ফলে কী হবে, সেই টাকা পয়সা বা সেই রেভিনিউ দিয়ে আমরা যে কোনো ডিজাস্টার কমব্যাট করতে পারবো। খারাপ দিক এটাই, তেলের কনজামশনটা তো পড়ে গেছে। ধরুন এভিয়েশন সেক্টর চলছে না, প্লেন চলছে না, ইন্টারন্যাশনাল ফ্লাইট, ন্যাশনাল ডোমেস্টিক ফ্লাইট, গাড়ি ঘোড়া বিশেষ চলছে না, পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো বা প্রাইভেট ট্রান্সপোর্ট যেগুলো, তাতে তেলের ডিমান্ডটা কমে গেছে, যার ফলে তেল মানুষ বেশি কিনবে না। এবার বিভিন্ন গভর্নমেন্টের একটা স্টক করার ক্যাপাসিটি থাকে, সেই ক্যাপাসিটি অলরেডি 70% আমরা অ্যাচিভ করে নিয়েছি। এবার সেই 70% অ্যাচিভ করার ফলে 30% আমাদের হাতে আছে, তার বেশি অ্যাচিভ করা কোনো দেশের পক্ষে সম্ভব না, সেটা একটা কনস্ট্যান্ট। দ্বিতীয়ত হচ্ছে কনজামশনটা কমে যাওয়ার ফলে তেলে আমরা ডিউটি বসালেও সেই রেভিনিউ গভর্নমেন্ট আর্ন করতে পারছে না। তো যার ফলে এগুলো খারাপ দিক। তো আশা করি আমরা আগামী দিনে খুব ফাস্ট এর মধ্যে থেকে রিকভার করে উঠবো। আবার সেই প্রথম দুটো প্রশ্ন ফিরে যাই, কত ভালোভাবে লকডাউনটা চলছে অ্যান্ড কত ম্যাগনিচিউড এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কত দিন চলছে, এই তিনটে বিষয়ের ওপর পুরো জিনিসটা নির্ভরশীল। তবে যা ইন্টারন্যাশনাল সিনারিও আর প্রেজেন্ট ভারতবর্ষের পজিশন, সেটা খুব ফাস্ট আমার মনে হচ্ছে একটা আমরা গ্লোবাল সুপার পাওয়ারের দিকে এগোচ্ছি, প্রোভাইডেড আমরা ডিসিপ্লিন ওয়েতে আমাদের প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব দিচ্ছে দেশকে, সেই ডিরেকশানেই আমরা ভালোভাবে এগিয়ে চলেছি। অসুবিধা আমাদের কম বেশি সবারই হবে, তো অসুবিধাগুলোর আমাদের সলিউশন বার করতে হবে, না কি সোশ্যালিস্টিক ব্ল্যাকমেলিংয়ে পড়তে হবে। ধন্যবাদ, আজকে এত দূরই, পরের দিন আমি আবার আসবো। নমস্কার।